আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকালই উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটা নতুন শাড়ি পেয়েছে, সেগুলো থেকে গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা, সেগুলোই খোলাই রাখলো। অতঃপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো, সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে, তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ চলছে, ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে, তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসল। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হয়ে নিই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার? সাইবানকে দেখছি না যে, রেডি হয়নি এখনো? যাবে না তোমাদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি? ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গুলো? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করল। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট স্যালাড খাচ্ছে সে, তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখল না। ইজানকে উড়ুর উপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতঃপর তাকালো সামিয়ার দিকে, নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফেলফেল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও একটা কথাই বলেছে। ইজানকে ডাইপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল, দেখে সে পরে আর তাকে কিছুই করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি, উপরন্তু একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনও দায়সারা দায়িত্ব জ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক ওর সময় লাগবে, আমরা ওকে নিস্তার দিই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি, আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সাইয়ের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলেছ মম। বউ কী জিনিস সেটা বোঝার বয়সে যার হয়নি, সে আবার বাচ্চা পালবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটা দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল। তখনই তিনি মুখ খুললেন, তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে বসল। উভয়ে প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবে আমি এই বিয়েতে জোরাজুরি করছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর। আমি আমার নিজের ছেলের জন্যও করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবান আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটোবেলা থেকেই দেখেছিস। একটা ভদ্র মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই তার নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কী যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছে খুব কম। বলতে পারবো না কিভাবে, কোন দিন, কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে। বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলে শুধু বলে, আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজের। তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণ অকারণে না করা যায় না, সবসময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধে রাখাও যায় না।
আমি চাইও না একটা মানুষ মুক্ত, স্বাধীন। তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানেই হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবারে আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি, তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা, তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামুনি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাব, আসবো। তুমি চিন্তা করো না। সামি আর দ্বিমত করল না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকা ওর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধ হয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো, অতঃপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগালো আলাদাই একটি অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালিদ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী স্কট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললে আবার তার প্রতি কোনো ভালো লাগা কাজ করে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি দুরুষ্ট। ইরাম খেলতে চেয়েছে তার সঙ্গে, মেয়েটার দম আছে বলতেই হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সে ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দুই পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ান আই গেট ইনটু ওয়াটার। অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটা মাথা নাড়ালো। নো ওয়ে, আই এম নট রিস্কিং মাই স্কিন। সুট ইয়ারসেলফ। অরণ্য উঠে দাঁড়ালো। হাফ-হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করল বীচের অন্যান্য যে কিছু রমণী তাকিয়ে দেখছে, কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগঢাক বাদে। বাঁকা হাসি ফুটল অরণ্যের ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন, অ্যারন। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বেঁচে দাঁড়ানো তার বিদেশিনী এসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যরই ফোন। অরণ্য নামটা বিদেশিনীর উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সব কিছু শুনে ক্ষেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটের হাসিটা আরও বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখজোড়া কেমন হিংস্র জন্তুর মতন জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যের মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের ঠোঁটে লেহন করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি, মাই ওয়ার্ল্ড।
ইজানকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে ছটফট করছে এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে, তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডাক্তারের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে, সকলেই ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনে এসেছে। এই তো ইরাম বের হতে এক তরুণ দম্পতির তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘনও। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনের অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইজানের উপর পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়ে বড় হতে চলেছে, সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন। ওইখানে মাশরুম পাওয়া যায়, আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে, ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে। আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক নয় হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখল তাকে, তারপর জিজ্ঞেস করলো, কেন? শাহরুখ খানকে আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম, ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরেও পড়তে শুরু করেছে বোধ হয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালাইন আর ওর বাচ্চাটা কী দোষ করেছে? ওদেরও আশা করতেন। না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গলের মঙ্গোলিয়ানদেরও আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়ানদের আশা করতেন। ভাইজান, থামেন থামেন, যে হেরে আগাইতেছেন, নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হয়ে যাবেন। সুগন্ধার দিকে কটমট তাকালো সাইবান। জরিনার আম্মা সকিনা, পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার কাছে? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতেই পারিনি। এরা মজা করল। সাহেবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করে হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করল, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটা হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেওয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিল, যুক্ত করল, ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইউর হাবি, আই এম দ্য কোচ অফ দিস গেম মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতরটা কাঁপুনি করে ধরে উঠল ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলি অধর ঘষতে ঘষতে আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখে মুখে হতে জিভ গালে ঠেকে অদ্ভুত ভঙ্গিটা করল সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে করে তুলে নিব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পেছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ির জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশের সিটে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভিতর এখন শুধু সাইবান আর ইরাম। ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহল দৃষ্টিতে। বাইরে গেলে সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল
রাস্তার এক পাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবে ভুট্টা খাওয়া হতো। বিকেলে ভাইদের নিয়ে বেরোলো দুজনেই, বায়না ধরত। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজি করে তোলার মুহূর্তে। সাইমান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেল বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এ নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনে হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতে ভ্রু তুলে বলল, বাবারে, ড্রাইভার আর সকিনা, জরিনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে। ওকে না দিলে। ওকে চেনেন না আপনি। যা, মেয়েটা এতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনীর রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনই হবে। এরা ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায়। মেয়ের এমন দুষ্টমিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজে থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করল সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধ হয় সত্যিই তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবানের হাত হতে ধরতেই ইজান ছোট্ট মুখে বাড়িয়ে জিভ বের করে ফেলল চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে বলল, ইস, সাহস করতে বড় পোটলার, আমার খাবারের ভাগ চাই। আই আ ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বিয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটা। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? এরাম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি। সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। হুম, মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কোথাকার। অ্যাঁ। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তার পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত হয়ে মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তে মিলিয়ে গেল। মারি দেখে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছ, মেয়ে দেখলে মন খুশি হয়ে যায় না। আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখে দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নয়। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটা মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করল। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই? সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটা উত্তর করে বলল, মাই বেবি বয়। সময়টা বিকেলবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণ করে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা অনুভব হয় না আগে যা হতো। ঢুলো ঢুলো চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্ত রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাতে ফিডিং চেয়ারও বলা যায়। এমন বস্তুও আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল। আর কিছুদিন বাদে তার বড় একটা শো আছে, সেটার জন্য প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকে ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে প্রাণ ভরে। তারপর নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতে ইরাম চোখ খুলে সে ফেলে সামনে তাকালো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাঁদা।
ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানায় মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানা। মুখের দুই পাশে দু হাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতে সাইবান মাথা নাড়ালো। না, আমি খেয়ে এসেছি বাহিরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে নিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখল সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না, কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন, চিন্তা নেই। সিস আর জরিনার আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুচকে ফেল। কী এমন কাজ আছে যেতে হবে? আমার বন্ধুবান্ধবদের সাথে আপনাকে পরিচয় করাবো, ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজাটা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান, বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড, ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটোখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, ওটাকে তেমন কিছুই ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথাটা জানে। তবে এভাবে তাকে ছেলেটা নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কী দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে? কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে ইরামকে। তাই সে দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার কাছে, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে, মখমলের মতন ডিজাইনের চারপাশ। বক্সটা নিয়ে সে ইরামের কাছে দিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন, এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভিতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কী যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামলও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসল। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখজোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটা নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করল রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব? এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকে মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটি চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছুই আসেনি। সে চায়ওনি, উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিয়েটা হয়নি। এটা ইরামের স্বামীর দেয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকেই হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যের কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ের উপলক্ষে বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট, টকটকে লাল। ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়ত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারে আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে, তারা কোথায় আছে জানতে চাই। সাইবান গলা উঁচিয়ে ডাকল, কই, আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তীর্যক হাসল সাইবান। নারী জাতি এক কিসিমের, হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতো বোঝদার নারী, স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে তারপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠক ঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পেছনে তাকালো সে। ওইখানে বুঝি তার গোটা জগৎ থেকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতো, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকে ছোট্ট একটা নোজপিন। পুরো দোস্তর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে
হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দেয়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুবই তার বিপদের কারণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। এটা ভেবে একটা শুকনো ঢোক গেল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের ওপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঢাকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়েও নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকট জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভ্রু তোলা ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটা হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষ করে অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পরেছে, তবুও একটা অদ্ভুত ম্যাচিউর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেইন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে মাঝখানে একটা বড় টেবিল। সেখানে কিছু চেয়ারে এখনও ফাঁকা। 20-25 জনের মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতে সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়ল তার চারিদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তে হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের এরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাত ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করল। আলিঙ্গন বিনিময় করল, কথাবার্তাও বলল, পরিচয় করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময় একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসল, বাহ বাহ, এরই মধ্যে ভাবি আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লেই ভাবে পালিয়ে যাবে। বিনিময়ে ফাঁকা হাসে সাইবান উত্তর করল, কি করি বল, বইয়ের মতন বউ হলে আর ছাড়তে ইচ্ছা করে। ও ও ও সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটা বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাত ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতে সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতে নীরব প্রতিবারের মতন নাকি সুরে খেকিয়ে বলল, আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রথমবারের মতন ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলে সাইবান বলল, চেরাগ বাসায় ঘুমায়। দোয়া কর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না উঠে, না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি মারল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কী খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলল, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন, কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসল সাইবান। অনুরাগ ওই হাসির আর ভূতের চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা হয়নি, সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেইন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কেউ আসার বাকি আছে? আর সবাইকে দেখছি, শুধু তিতলি ছাড়া। আফনান টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারা একটা চিন্তার ছায়া ভর করল। গ্রুপে সবাইকে ইনভাইট করেছি, তোদেরকে তো আলাদাভাবেও বললাম। ও কি আসবে না? তুই ডাকবি আর আসবো না মেরি জিনি?
সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পেছনে। লাস্যময়ী ভঙ্গিতে হেলে দুলে ভেতরে ঢুকলো। প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে, কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙে, তার ওপর সিলভার জড়ি চকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপায় কোমরে একটা কোমর বন্ধনী চিকচিক করে দুটি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। নীরব জোরেই বলে বসল, তিতলি আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষই দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবার নিচের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলে মেয়েটা এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে। ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকে হাসল ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তখনই ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করে হাত বাড়িয়ে ইরামের কাজ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা হয়েছিল জিনির কাছে শুনে, ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া, আমারও ভালো লাগছে, তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হাসি হেসে হেঁটে গিয়ে সাইবানের কাছে পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল, বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরও বাড়ল চারিদিকে। খাবার পরিবেশন করা হলেও সাইবানকে গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলে আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজেই বুঝতে পারবি কেমন যাচ্ছে। ইস, আমার এত জলদি বিয়ের কপাল পড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে চিবিয়ে তারপর বলল, কেন আফনান, বিয়ে মানেই কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে এত অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার, মানুষটাও মনের মতন হতে হয়। সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝঙ্কার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনের বিয়েটা তো আর 5টা বিয়ের মতন খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুচকে ফেলল সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধ হয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরে কথা বলে তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা প্রকাশ করতে পারেনি, তবে তিতলি শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্ত নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারিনি। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সব কিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্টটা প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা এফেক্ট করবে। এখানে রাগঢাকের কিছুই নেই, যতই আমরা গলা উঁচু করে বলি না কেন। এজ ডাজ নট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছাটুকু না থাকলে এজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে, কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল না। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজনেই দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যান্যরা বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দিয়ে যুক্তি খণ্ডানো, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউ তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই নয়, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্য, এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথার বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরব চুপ করে গিয়েছে। কেউ বুঝতে পারছে না কী বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না।
যেন নিজের আলাদা একটা জগতে আছে সে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না। সেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস থেকে মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অবধি করলো না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখামাখি প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখালো না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে দিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখল কীভাবে যত্ন সহকারে তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবান নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁইয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে সরাসরি কোনো দ্বিধা ছাড়াই হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তেই ভেতরে তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই, যেন যা করেছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদ্দিন। হাসি ফুটল অনুরাগের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আপনার নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, অন সেকেন্ড থট, সম্মান আর কদরটা সম্পর্কেই আসল, চাবিকাঠি বয়স নয়। ইয়াস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সায় জানালো, জোরালোভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময়ে সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইনাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি? হাসি মুখে ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উদয় হলো। অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাতে এগিয়ে স্ত্রীর একটা হাত ধরল, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলেননি। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনও ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তে তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনও সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইজানের কী অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতে ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোণায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মেলে ইরামের দিকে দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙ্গুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রঙটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তা আছো। এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের 2 হাতের আঁচলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেল, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালে নাকের উপরের নসপিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে সেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর না, এটি ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তে ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেট যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমনি আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক।
কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণকুহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠস্বরটা।